সম্পূর্ণ অরাজনৈতিক ক্ষেত্র থেকে একেবারে রাজনীতির ময়দানে, আর প্রথম থেকেই বঙ্গ বিজেপির অন্যতম মহিলা মুখ, নিজের একটা জায়গায় তৈরি করে ফেলেছেন লকেট চট্টোপাধ্যায়। আজ বলুন সংসদে আমার অতিথি লকেট চট্টোপাধ্যায়, হুগলি লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ এবং বিজেপির টিকিটে অন্যতম মহিলা মুখ। লকেটদি, আপনাকে স্বাগত TV9 বাংলায়। 19 থেকে 24-এর জার্নি কেমন ছিল? 19 থেকে 24 ডেফিনেটলি একটা অন্যরকম ছিল, প্রথম সাংসদ হওয়া এবং অনেক কিছু দায়িত্ব দায়বদ্ধতা, এবং সেটা যেরকমভাবে এসে সেরকমভাবে আমার মতন করে গেছি আর কি। বাংলা থেকে পূর্ণমন্ত্রী এখনো আমরা পেলাম না। এবারে দিয়েছিল আমাদের প্রথমে, মানে আসলে প্রত্যেকেই আমরা মানে প্রথমে আমরা গিয়েছিলাম তো ভোটে জিতে, সেটাও একটা কারণ হতে পারে। আর অনেক পুরনো মানে লোকজন ছিলেন সেই সময় এবং তাদেরকে মানে পূর্ণমন্ত্রী করা হয়েছিল। আশা করি এবারে আমাদের বাংলা থেকে যারা জিতে যাবেন তাদেরকে পূর্ণমন্ত্রী করা হবে। আচ্ছা, মিস করেন আপনার সেই পুরনো দিনগুলো, নাচ করা, অভিনয় করা, এই বিষয়গুলো? এখনো সময় পাইনি। মানুষের তো একটা জীবনের অনেকগুলো ক্ষেত্র থাকে, অনেকগুলো সেগমেন্ট হয়, ডিফারেন্ট স্টেজের মধ্যে দিয়ে আমরা যাই। তো আমার মনে হয় প্রত্যেকটা সময়েরই মানে সময়ের সাথে সাথে পরিবর্তন আসে, এবং সেই পরিবর্তনটাকে যদি আমরা ভালোভাবে অ্যাকসেপ্ট করে নিতে পারি তাহলে সেটা খুব ভালো হয় আমার মনে হয়। হুগলি সম্পর্কে অনেকগুলো কথা সংসদে বলেছেন এবং আপনার যা উপস্থিতির হার তথ্য বলছে খুব একটা খারাপ নয়, 88%, খুব ভালো। কিন্তু প্রশ্ন বা বিতর্কে অংশগ্রহণের সংখ্যাটা তথ্য বলছে কম। আমি 21-এর বাজেটের সময় আমার উত্তরাখণ্ডের ভোট ছিল, আমার সেই সময় নির্দেশও ছিল যে আমি যাতে ওখানেই বেশি সময় দিই। তো ওই পুরো পিরিয়ডটা আমার নষ্ট হয়েছে, মানে নষ্ট হয়নি, মানে আমি পার্লামেন্ট যেতে পারিনি আমার রাজনৈতিক কারণে। সেই জন্য বাজেটের প্রথম দিন আমি থেকে তারপরে আমি চলে গেছিলাম, ওই জন্যই আমার 88%, নাহলে আমার কিন্তু 100%ই হওয়ার কথা। আর ডিবেটের জন্য আর এর জন্য আমি প্রায়, আমার এখন খেয়াল নেই, প্রায় মানে প্রচুর কোশ্চেন আমরা প্রায় 250-300টা কোশ্চেন আমার লাস্ট 500 এই 5 বছরে করেছি। সেখানে আবার কোশ্চেনের আবার আমাদের লটারি হয়, লটারির মধ্যে কারোর কোশ্চেন আসে, কারোর কোশ্চেন আসে না, কিন্তু আমরা করতেই থাকি। আচ্ছা, কোন কোন প্রশ্ন আপনি করেছেন, আপনি সওয়াল করেছেন, হয়তো অনুমোদনও হয়েছে, কিন্তু কাজ ঠিক মতো করতে পারলেন না বা হয়ে উঠলো না? কোশ্চেনের সঙ্গে অনুমোদনের কোনো ব্যাপার থাকে না, মানে আমরা যে কোশ্চেন আমরা করতে পারি, আমরা কোনো ডেটা চাইলাম বা কিছু চাইলাম, হয়তো পশ্চিমবঙ্গের আমি কোনো জিনিস চাইলাম কোনো মন্ত্রীর কাছ থেকে যে আমার কাছে এই ডেটাটা নেই, আপনি বলুন যে আমার এখানে কতগুলো আবাস যোজনায়, আমি বলছি ধরুন আবাস যোজনায় কতগুলো টাকা গেছে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এবং সেখানে যেটা থাকে সেটাই মন্ত্রী বলবেন, যেটা সরকারি হিসাবে থাকে। ধরুন বলা হলো যে গুজরাট দিয়েছে, মহারাষ্ট্র দিয়েছে, মধ্যপ্রদেশ দিয়েছে, কিন্তু বেঙ্গল আমাদের কোনো হিসাব দেয়নি। এটা আমি জানতে পারলাম যে বেঙ্গল সত্যিই রাজ্য কখনো সেন্টারকে সেই হিসাবটা দেয়নি। এটা কিন্তু একদম সরকারি তথ্য বলছে, যেমন RTI করে তথ্য হয় এরকম তথ্য বলে। এরকম আমরা প্রচুর প্রশ্ন করেছি। And the second question, the number of new coal mines that have been opened by the government. মহিলাদের ওপর অত্যাচার প্রচুর পরিমাণে আমাদের এই বাংলাতে হয়, সেটা আমি চেয়েছি যে এতগুলো মহিলাদের ওপর অত্যাচার হচ্ছে, এবং সেখানে আমি যখন কোনো প্রশ্ন তুলতে গেছি উল্টো দিক থেকে আমাকে আটকানোর জন্য সব একদম চিৎকার চেঁচামেচিকে এখানে কেন রাজ্যের প্রশ্ন করা হচ্ছে। মেরে পুড়িয়ে ফেলা হয়েছে, মুখ্যমন্ত্রী তারপরে গেছেন, গিয়ে টাকা দিয়ে তাদের মুখ বন্ধ করার চেষ্টা করছেন। হুগলিতে কি করলেন আপনি? আমার 17 কোটি সামথিং
17.5 কোটির মতন টাকা আমার কাছে এসেছিল। পুরো টাকাটাই খরচা করতে পেরেছি এবং সেখানে সবচেয়ে বেশি প্রায় 273টা লাইট লাগানো, যতটুকু মনে আছে আমি বলছি, 58টা জলের পরিষেবা করেছি। আমাদের কামারকুণ্ডু আন্ডারওয়ার্ল্ডটা তো হয়েছে, আমাদের দিয়ারা একটা লাইট দেওয়া হয়েছে, দেশাপাড়া দেওয়া হয়েছে, ভান্ডারদা দেওয়া হয়েছে, খালভার নসিবপুর খালভার দেওয়া হয়েছে, একটা শীতল জল করে দেওয়া হয়েছে। বিদ্যালয়ের জন্য ক্লাসরুম বানানো থেকে শুরু করে বিদ্যালয়ের ওয়াল, বিদ্যালয়ের রেনোভেশন, বিদ্যালয়ের কিছু পাম্প, অ্যাম্বুলেন্স, শ্মশান ঘাটের কিছু, এইসব ধরনের কাজ করেছি। তো আমার পাড়াতে কোনো একটা ল্যাম্পপোস্টের ল্যাম্প কেটে গেছে, সেটা সারানো নয়, সেটা পঞ্চায়েতের কাজ বা পৌরসভার কাজ। আমরা পান্ডুয়ার মানুষ হিসেবে আমরা আমাদের সাংসদকে দেখেছি বিভিন্ন জনহিতকর কাজের সাথে যুক্ত থাকে। এছাড়া প্রায় সারা হুগলি জেলা জুড়ে কিছুদিন আগে 2.5 কোটি টাকার একটা দিব্যাঙ্গ এবং সিনিয়র সিটিজেনদের জন্য 2000-এর বেশি লোকজনের জন্য একটা ফ্রিতে সরঞ্জাম দেওয়া, সেটা আমি দিইনি, নরেন্দ্র মোদীজি দিয়েছেন, আমি সেটাকে এখানে আনতে পেরেছিলাম। এছাড়া বাকি 7টা জায়গায় আমি চক্ষু পরীক্ষার শিবির করেছি, প্রচুর মানুষকে চশমা টশমা দেওয়া যতটুকুনি পারা যায় করেছি। তবে কিছু আমরা তো এমনি বেকার ভাতও পাই না, খেটি খাই, আর তাকে বলবো সে তাকে তো দেখতেই পায় না। কই আপনার এলাকায় বেশ কয়েকজনের সাথে আমরা কথা বলেছিলাম, তার মধ্যে কিছু কিছু অভিযোগ সামনে এসছে, যেমন সারের দাম বৃদ্ধি নিয়ে কৃষকদের একটা অংশ খুব অনেকেরই বক্তব্য যে এটা নিয়ে কেউ মাথা ঘামায়নি। এই যে সারের মূল্য বৃদ্ধি, যেভাবে আমরা যে সার পেতে যাই সে সার দোকানে পাই না, উপরন্ত দাম বেশি, এই সারের সঙ্গে অন্য জিনিস নিতে হবে। এক বস্তা যদি ইফকো সার নিই, এক প্যাকেট বলছে ন্যানো নিতে হবে 1 বছর। সারের দাম নিয়ে প্রচণ্ডভাবে কালোবাজারি হচ্ছে। যে সারের দাম, যে সার আমাদের অন্যান্য জায়গায় যেগুলো বিক্রি হচ্ছে, আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু সারকে নিয়ে বিশেষ করে বিশাল কালোবাজারি, একটা বিশাল বড় একটা ইস্যু এখানে। এবং সেই কালোবাজারিতে কালার হয়েছে যারা সরকার চালাচ্ছে, তাদের পুরো মানে চারিদিকে তারা ছড়িয়ে ছিটিয়ে আছে। কীভাবে তারা টাকা রোজগার করতে পারে তার সব মানে ইমপ্লিমেন্টেশন স্ট্র্যাটেজি তাদের তৈরি হয়। দ্বিতীয়ত হচ্ছে যে গঙ্গা ভাঙন, বিশেষত বলাগড়। আমাদের বলাগড় বিধানসভা অঞ্চলে মধ্যে আমাদের মেন সমস্যা হচ্ছে গঙ্গা ভাঙনটা রোধ করবার জন্য আমাদের মাননীয় সাংসদ লকেট চ্যাটার্জি আসতেন, কিন্তু তারপরে আর সেইভাবে কোনো কাজকর্ম এখনো হয়নি। গঙ্গা ভাঙনের একটা বিশাল টাকা কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার থেকে, কোনো কিছু আমাদের ডাইরেক্ট কখনো হয় না। আপনি জানেন যে সরাসরি কেউ কখনো কিছু করতে পারে না, থ্রু রাজ্য সরকার আসে। তো গঙ্গা ভাঙনের যে টাকা পয়সা আছে, যে নমামি গঙ্গে যে স্কিম ছিল, সেই গঙ্গা ভাঙনের সেই টাকা কিন্তু 1000 কোটির ওপরের টাকা কিন্তু আজকে রাজ্য সরকারের কাছে এসেছিলো, কিন্তু রাজ্য সরকার সেগুলোকে কাজে লাগায়নি। কেন কাজে লাগায়নি? কারণ যদি গঙ্গার এগুলোর ভাঙনের পরিস্থিতিগুলোকে ঠিক করে দেওয়া হয়, তাহলে ওনারা বাইরে বলবেন কি করে যে গঙ্গা ভাঙনে বিজেপি কোনো কাজ করেনি। আপনার প্রতিপক্ষ যিনি এই মুহূর্তে দাঁড়িয়ে এখানে শাসক দলের প্রার্থী, কিভাবে দেখছেন তাকে? আমার সঙ্গে তো ভালো বন্ধুত্ব ছিল এবং মাঝখানে তো আমি এই আমার পলিটিক্যাল লাইনে চলে আসার পরে আমার সঙ্গে সবাই বন্ধুত্বটা একটুখানি গ্যাপ হয়ে গেছে আমাদের। যখন দেখা হয় তখন নিশ্চয়ই কথা হয় কোনো অনুষ্ঠানে গেলে, কিন্তু ব্যাস সেটাই বলবো, স্বাগত জানাই, উনি এসছেন। দেখুন, যেমন আমরা কিন্তু প্রথমেই এসছি, কিন্তু মানুষের সঙ্গে থেকে রাজনীতিটা আসলে কী জিনিস, এটাতে মানে কি কাজ থাকে, আগে কোন কোন বিপদে কোন কোন মানুষের আমরা পাশে দাঁড়িয়েছি, সেটা কিন্তু মানুষ আগে দেখবে, তারপর কিন্তু টিকিট পাওয়া হয়। এখানে আমি হঠাৎ করে টিকিটটা আগে অ্যানাউন্সমেন্ট হয়ে গেল, তারপরে আমি এসে বললাম রাজনীতিতে থাকবো, 2 মাস পর হেরে গেলাম, তারপর বললাম না আমার রাজনীতি সইছে না, আমি আবার সেই অভিনয় জগতে চলে যাব। এটা রাজনীতি নয়। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ লকেট দি।